আর্মি ম্যান, ওনাকে বলতে দিন। আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক। আমি যতখানি দেশের নিরাপত্তার ব্যাপারে জানি, কারণ আমি 85 সালের যুদ্ধে একদম ফ্রন্টে ছিলাম, 71-এর যুদ্ধ একদম ফ্রন্টে ছিলাম বাংলাদেশকে লিবারেট করার জন্য। আমি আজকে জানি বিএসএফ, আমি ওদের সাথে বহুভাবে আমি তাদের বর্ডারে গিয়েছি, বর্ডারে দেখেছি আমরা ডিফেন্সে থাকাকালীন। তখন তো এতটা ছিল না আমাদের সময়, আমাদের নেভালেরও কোনো ছিল না, আমাদের কোনো প্যাট্রোলিংয়ের কোনো ডিউটি ছিল না, আমরা নেভালটাই করতাম সমস্ত। আজকে না হয় কোস্টাল গার্ড হয়েছে। আমি বলবো আজকে বিএসএফ যারা, তারা কিন্তু আমাদের ভারতবর্ষের নাগরিক, ভুললে চলবে না। প্রত্যেককে আমি বলবো কোনো রিমার্ক পাস করার আগে, সে যাই হন না কেন, ঠিক ভারতবর্ষের যে কোনো নাগরিক যদি বিএসএফ এর এগেনস্টে কোনো কথা বলে, আমারও পিঠে লাগে। কারণ হচ্ছে এই যে সে আমারই ভাই, একজনের ছেলে আর একজনের ভাই আর একজনের বাবা, কিন্তু সম্পূর্ণ হিসাবে সে আমাদের দেশের লোক। কি করে জ্বালা হবে? আজকে মির্জাফরের রক্ত, তাদের তো জ্বালাটা হবে না। এইখানে কথাটা হচ্ছে, এখানে আজকে যে কথাটা আমি শুনলাম এখানে, যে হাতা খুন্তি নিয়ে যেই বলুক না কেন, হাতা খুন্তি নিয়ে বিএসএফ কে তাড়া করতে, আমি বলবো কেন বিএসএফ কে আজকে যারা অনুপ্রবেশ করছে তাদেরকে আটকান, তাদেরকে সেই হাতা খুন্তি নিয়ে আমি বলবো তাদেরকে বলা হোক, সেই এলাকার যারা লোক আছে তাদেরকে বলা হোক যে সেই হাতা খুন্তি নিয়ে গিয়ে তাদেরকে আক্রমণ করতে, যাতে তারা অনুপ্রবেশ না করতে পারে। আর দ্বিতীয় কথা খেয়াল রাখবেন, বিএসএফ একটা প্যারামিলিটারি ফোর্স, খেয়াল রাখবেন তার হাতে অ্যারেস্ট করার অধিকার নেই, যেটা আছে পুলিশের। প্রতিটি রাষ্ট্রে, প্রতিটি রাজ্যে পুলিশ বিভাগ আছে। বিএসএফ এর কাজ কি? যে কোনো লোক অনুপ্রবেশ করলে পরে তাকে ধরে নিয়ে পুলিশের হাতে দিতে হবে, কখনো সে নিজে কোনো কিছু করতে পারে না। এই আইনটা নেই আমাদের ভারতবর্ষে। এটা ভুলে গেলে চলবে না। আমরা শুধু বিএসএফকে দোষ দিয়ে যাব। বিএসএফকে দোষ দেবার আগে সমস্ত জিনিসটা, পুরো সারাউন্ডিংটা চিন্তা করতে হবে। আজকে কেন এত জায়গা আমাদের খালি পড়ে আছে যেখানে ফেন্সিং হয়নি? এটা কি যে রাজ্যে হচ্ছে সে রাজ্যের ডিউটি নয়, এটা যেখানে সেন্ট্রালে হচ্ছে সেন্ট্রালের ডিউটি নয়, সবাই মিলে করতে হবে। আজকে অনুপ্রবেশ যে কোনো রাষ্ট্রে হোক না কেন, যে কোনো রাজ্যে হলে পরে একটা জিনিস খেয়াল রাখবেন, কি হচ্ছে সেই রাজ্যের কি হচ্ছে। আমরা শুধু ভুলে যাচ্ছি অনুপ্রবেশ করছে, কিন্তু আনুষঙ্গিক জিনিসটা কি হচ্ছে, পরবর্তী পদক্ষেপটা কি। একটা কারণ হচ্ছে যারা অনুপ্রবেশ করছে জেনে রাখবেন তারা সাধারণ লোক নয়। স্যার এখানে আমি একটা বাইট শোনাবো, আমি আসছি সজল, আমাকে সুকান্ত বাবুর কাছেও যেতে হবে। আমি একটা বাইট শোনাবো। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তিনি এই দেশের, এই রাজ্যের একজনকে নিমন্ত্রণ জানিয়েছেন। কাকে, কেন, শুনুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। ডক্টর সুকান্ত ঘোষের কাছে আমি যাব। সুকান্ত বাবু, আচ্ছা সজলদা একটা লাইন বলবেন, তারপর আমি সুকান্ত বাবু, একটাই লাইন বলুন। আপনারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন না বলেছেন সেটা বলছেন তো, গত কয়েকদিন আগে উনি এর থেকেও মারাত্মক কথা বলেছেন। আপনারা দেখছিলেন যে কয়েকদিন আগে বাংলাদেশের বর্ডারের এপারে কিছু মানুষ তারা ভারত মাতা কি জয় বলছিল, ওপারে কিছু মানুষ আল্লাহর নামে ধ্বনি দিচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্র্যাকটিক্যালি তাদেরকে থ্রেট করেছেন যে আপনারা ওখানে যাবেন না। বেশ, সুকান্ত বাবু, যারা দেশপ্রেম নিয়ে বর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশ ভারত মাতা কি জয়, কবে কোন দলে থাকবে তার নেই, আবার যারা কালকে কোন দলে থাকবে সেটা সুকান্ত বাবু, আমার আপনাকে প্রশ্ন, বাকিদের অডিও দাও। সুকান্ত বাবু, আমার প্রশ্ন এখান থেকে যে বক্তব্য উঠে গেল, যদি ওপার থেকে কোনো ইনস্টিগেটিং কমেন্ট আসে তখন এদেশের মানুষকে বিএসএফ এর পাশে গিয়ে দাঁড়ানো উচিত কিনা বর্ডারে, না উচিত না, আপনার কি মনে হয় বলুন। দেখো কিশোর, আমার মনে হয় যে বিএসএফ কিন্তু একটা এমন একটি এজেন্সি যাকে নিয়ে বক্তব্য রাখার আগে বোঝা উচিত আজকে মালদা যে ঘটনাটি ঘটেছে
যখন পেট্রোলিং করছিল মহিলা বিএসএফ এর একটি ট্রুপ, তাদের কিন্তু অতি সতর্কতার জন্য একটা কিন্তু বিশেষ ধরনের ধারালো অস্ত্র নিয়ে কিছু বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে কিছু লোক এগিয়ে আসছিল। সেই শীতে ঘন কুয়াশা এক মহিলা বিএসএফ আজ করতে পেরে তিনি কিন্তু প্রথম তাকে ওয়ার্নিং দেন, যেটা নিয়ম বিএসএফ এর আমি যতটুকু জানি। তারপর তিনি 3 রাউন্ড গুলি চালিয়েছিলেন এবং তারপরে যেহেতু তারা বিএসএফ এর দিকে আক্রমণ করতে এসেছিল, তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এবার আমার প্রশ্ন যে ইলেকট্রিক্যালি সার্ভিলিয়েন্স ভিজিলেন্স সিস্টেম যেটা আছে বা নতুন ধরনের যে সার্ভিলিয়েন্স সিস্টেম বিএসএফ, সেটা কিন্তু বিএসএফ নিরাপত্তার জন্য করে। কাদের জন্য? আমাদের এখানকার মানুষের জন্য, মানুষকে নিরাপত্তা দেবার জন্য। সুতরাং তার সম্পর্কে যখন এই বক্তব্য শুনতে হয়, তাহলে তো বাংলাদেশের যে নাগরিকরা বিএসএফ কে লাঠি দিয়ে আঘাত করেছিল তার বক্তব্যের সঙ্গে কোনো পার্থক্য থাকছে না। তাহলে কি বাংলাদেশের যে বক্তব্য এবং যেটা তুমি একটু আগে দেখালে আনসারুল্লাহ বাংলার টিমের যে বক্তব্য, সেটা যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু এটা অত্যন্ত ভয়ানক। কারণ বিএসএফ কিন্তু বর্তমানে যে সেন্সর সিস্টেম এবং বিভিন্ন রকম আধুনিক প্রযুক্তির ব্যবহারে বর্ডারে যে কাজ করছে, তাতে কিন্তু হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে ইলিগাল ট্রাফিকিং থেকে শুরু করে বহু চোরাচালান বন্ধ হয়েছে। এবং বর্তমানে যেটা বর্ডার গুলো মানে ফেন্সিং নেই, সেই জায়গাগুলোতে ফেন্সিং দেওয়ার চেষ্টা করছে। সুতরাং তখন যদি এই বক্তব্যগুলো আমাদের একজন প্রধান মুখ আমাদের রাজ্যে তার মুখ থেকে আসে, তখন কিন্তু বিএসএফ কেন সার্বিকভাবে আমাদেরও কিন্তু ভাবতে কষ্ট হয় যে আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের একটা গুরুত্বপূর্ণ মুখ তিনি বিএসএফ এর বিরোধিতা করছেন এবং একটা এমন বক্তব্য অত্যন্ত, যেটা আমাদের প্রাক্তন সেনাপ্রধান এখানে আছেন, পুলিশ কর্তা আছেন, তারা যেটা বলেছেন বা সজলদা যেটা বলেছে, আমি এটাই বলছি যে বিএসএফ এই প্রতিষ্ঠানকে এভাবে আঘাত করার ক্ষমতা বা অধিকার কিন্তু তিনি পান না। কারণ তাকেও কিন্তু আজকে যে প্রোটেকশন দিচ্ছে সেটা কিন্তু এই প্যারামিলিটারি ফোর্স দিচ্ছে। এটা ভুলে এখান থেকে আমি প্রত্যেকের কাছে ছোট ছোট করে যাব। একবার সঙ্গে থাকুন সুকান্ত বাবু, অরিন্দম দার কাছে আমি যাব, অনির্বাণ দার কাছে আমি প্রথমেই যাব, তারপর অরিন্দম বাবুর কাছে আসবো। অনির্বাণ দা, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আমন্ত্রণ জানাচ্ছেন? কি কথা হবে তাদের মধ্যে? কি একটা ভিডিও চালাবেন তার দায় আমাকে নিতে হবে। তথাগত রায়ের দায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তথাগত রায়ের বক্তব্যের দায় বিজেপি নিয়েছে, মুখ্যমন্ত্রীদের ছেড়ে দিয়ে তথাগত রায়। আরে তথাগত রায় যখন কামিনী কাঞ্চন করছিল বিজেপি দায়িত্ব নিয়েছিল। এই কোথা থেকে একটা লোক দেখে কি লজিক আপনি দিলেন দাদা? আপনাকে তো লজিক্যাল বলেই জানি হলো না। ডেটা শুনুন, একটু আগে বলছিলেন না যে কি ক্রিমিনাল অফেন্স, অরিন্দম দে এফআইআর কথা জিজ্ঞাসা করছিলেন। নিত্যানন্দ রায় 2022 সালে কিন্তু হোম মিনিস্ট্রির প্রতিমন্ত্রী ছিলেন ওই সময়। 2022-এ পার্লামেন্টে ডেটা দিয়েছেন সেন্ট্রাল যত সেন্ট্রাল ফোর্স আছে তার মধ্যে বিএসএফ এর বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্রিমিনাল অফেন্সের এফআইআর হয়েছে। 451টা তিনি ডেটা দিয়েছেন, আমি দিইনি। তার মধ্যে 30টা করাপশনের। আচ্ছা, বিএসএফ এর লেডি কনস্টেবল নিজে তার সুপিরিয়রের বিরুদ্ধে রেপের অভিযোগ করেছেন নদিয়াতে 2023 সাল। 2022 সালে বিএসএফ এর অফিসিয়াল তারা অ্যারেস্টেড হয়েছেন রেপের অভিযোগে। ঘটনা আছে। তার মানে কি গোটা বিএসএফ এর খারাপ হয়ে যাচ্ছে না? তাকে রাজনৈতিকভাবে একজন যদি দোষ করে, গোটা বিএসএফ যদি খারাপ হয়, তাহলে পার্থ চ্যাটার্জি গোটা তৃণমূলকে রিপ্রেজেন্ট করে। তাহলে তৃণমূলের যারা যে নেতার বিরুদ্ধে যা অভিযোগ উঠবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দোষে দোষী। তাহলে তৃণমূলের নেতা যদি জঙ্গি প্রমাণিত হয়, যেমন সিমির একজন ফাউন্ডিং মেম্বারকে আপনারা রাজ্যসভায় পাঠিয়েছিলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিমির প্রধান, মমতা বন্দ্যোপাধ্যায় সিমির মুখপাত্র। হ্যাঁ বিমল বাবু, যদি বিএসএফ এর কত টোটাল সংখ্যা স্যার? আর 400 জনের বিরুদ্ধে অভিযোগ আছে উনি বলছেন। 400 জনের বিরুদ্ধে অভিযোগ যদি থাকে, হোম মিনিস্টার বলছেন যদি 400 জনের বিরুদ্ধে অভিযোগ ইজ ইকুয়াল টু বিএসএফ গোটা ফোর্সটা ক্রিমিনাল ফোর্স, তাহলে তৃণমূলের এক একজন নেতার বিরুদ্ধে যে অভিযোগ আছে তার মানে গোটা তৃণমূল একটা ক্রিমিনাল দল। এটা যদি আপনার লজিক অনুসারে, আপনার লজিক, আমি তো অনির্বাণও হয়েছিলাম, আমি অনির্বাণ গাঙ্গুলিও হয়েছিলাম, এইবার আমি অনির্বাণ, হ্যাঁ আমি অনির্বাণ গাঙ্গুলিও হয়েছিলাম।
স্বাস্থ্যও যাবেন না, সব গুলিয়ে যাবেন। অনির্বাণ ব্যানার্জিও হয়েছিলাম। হ্যাঁ, আমার স্পষ্ট ততক্ষণ ঠিক ভাষায় ছিলেন আপনাকে তো। প্রশ্ন, যদি ওই এই তিন লজিক চার হয় মিনিট ঠিক ছিলেন। না, আপনার টাইটেলটা আমার মনে থাকার তো খুব একটা মানে না, প্রয়োজন নেই। কোনো প্রয়োজন এবার নেই। বলি, আমি নাম ধরে এবার বলি, বলবো, আমি কোনো তো অসুবিধা নেই। আপনার হয়েও প্রশ্ন করেছিলাম সজল ঘোষকে, কিন্তু আমি আবারও আপনাকে না, প্রশ্ন সেই করছি, দায়িত্ব আমি তো দিইনি যদি 400 জন বিএসএফ আমি তো বললাম, বিএসএফ কর্মী অভিযোগ আছে মানে তাদের গোটা বিরুদ্ধে ফোর্স যদি খারাপ অভিযোগ হয়ে থাকে, যাচ্ছে, এটা তাহলে একদম নয়। গোটা বিএসএফ যদি একদমই ক্রিমিনাল নয়, হয়, কি বলছে আপনি শুনতে তাহলে পাচ্ছেন না? তৃণমূল নেতা যারা গ্রেফতার এটা হয়েছে, আজব যাদের কথা। বিরুদ্ধে আপনি অভিযোগ মুখস্থ হয়েছে, করে তার এসেছেন। মানে গোটা তৃণমূল হচ্ছে আপনি কি ক্রিমিনাল নামটা দল, মুখস্থ তাহলে করে মমতা এসেছেন? বন্দ্যোপাধ্যায় ক্রিমিনাল, এমনটাই হ্যাঁ স্যার বলুন। দেখুন কতগুলো ঘটনা, সেটাকে নিয়ে একটা পুরো বিএসএফকে মানে একটা টোটাল একটা যে প্যারামিলিটারি ফোর্স আছে সেই ফোর্সকে দায়ী করা যায় না। ঘটনা কিছু ঘটতে পারে যেখানে মানুষ থাকে, কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, তারাও কিন্তু আমাদের মতোই নাগরিক, আমাদের মতোই মানুষ, আমাদের মতো রক্ত মাংসের মানুষ। কিছু ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা দিয়ে আমরা পুরো বিএসএফকে ইয়ে করতে পারি না। বিএসএফে যারা কাজ করে খেয়াল রাখবেন, তারা দিন রাত 24 ঘন্টা তারা ডিউটি করছে, এবং শুধু তাই নয়, ঘর বাড়ি ছেড়ে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে। আজকে যে এই যে সীমান্তে যারা সীমান্তের আশেপাশে থাকে, তারা কি করে আছে? শুধু একমাত্র বিএসএফ এর জন্য। কিছু একটা ঘটনা নিয়ে বললে পারে তো শুধু সম্পূর্ণ বিচার হয় না। খারাপ বলবেন আর বিএসএফ ভালো, এটা তো হয় না। পুলিশ কর্মীদের খারাপ কে বলেছে? বিজেপি বলে না, কে? বিজেপি যখন পলিটিক্যাল পুলিশ কর্মী যারা খারাপ তাদের খারাপ বলা হয়, গোটা পুলিশকে খারাপ বলা হয় না। না, আপনি পুরো বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ দেখলে ঝাঁটা তুলে দৌড়তে। বলুন সজল বাবু। আমি বলি, প্রথম কথা হচ্ছে আনসারুল্লাহ সত্যি তো একজন বাংলাদেশের লোক, সে কি বলল না বলল তাতে আমাদের খুব একটা কিছু গায়ে লাগার কথা ছিল না, যদি এপার বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কথার রিয়াকশানে প্রতিবাদটা জানাতেন। নীরবে আনন্দ পাওয়ার আপনি তথাগত রায়ের কথার প্রতিবাদ জানিয়েছিলেন সজল বাবু। আপনি তথাগত রায় আপনারই দলের বড় নেতা, আপনার থেকে অনেক বড় নেতা। আপনি ভোটে জিতেছেন, তিনি জেতেননি। আচ্ছা, উত্তরটা আপনার থেকে অনেক বড় নেতা আমি মানছি। আপনার দল তথাগত রায়ের কথা মূর্খ বলছি না, চুপ করতে, উত্তর দিচ্ছে। আপনি কিছুই করতে আরে কামিনী কাঞ্চনে, আরে বললাম, আরে ও ঠাকুরদাদার বাবার নাম হচ্ছে মির্জাফর, ওকে আমি কি উত্তর দেব? ও ঠাকুরদাদার বাবার নাম মির্জাফর, ও ঠাকুরদাদার বাপের নাম মির্জাফর। আরে বললাম ও ঠাকুরদাদার বাবার নাম মির্জাফর, আবার বললাম। আমি যেটা বলছি, তথাগত রায় কামিনী কাঞ্চনের কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলে মদন মিত্র দুপাশে দুটো কামিনী নিয়ে আপনাদের দলের কাঞ্চন দেখে সেটা প্রমাণিত হয়েছে। বাট এটা আজকের ইস্যু নয়। আমার বক্তব্য হচ্ছে 2,65,808 জন বিএসএফ স্টাফ, তার মধ্যে 431টা বা 32টা শুনতে ভুল না করলে মামলা হয়েছে। বিএসএফ তো অন্যায় করতেই পারে, বিএসএফ কে তো কেন্দ্রীয় সংস্থাও বিএসএফ এর একজন আধিকারিককে অ্যারেস্ট করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 431টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসানো মামলা কতগুলো আছে সেটাও জানতে হবে। সেটা আপনার হোম মিনিস্টারকে বলতে বলুন। শেষ 10 সেকেন্ড সেটা আপনার হোম মিনিস্টারকে। একদম চোখ বলছি না, মির্জাফরের বংশধর। অডিও ডাউন, আপনি বলুন স্যার। নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হবে না, চিৎকার করবে, মানে বলতেই শুনতে দেবে না, যে উত্তরটা একজন দেবে চিৎকার করে ওটা বাজিমাত করে দেবে। আরে ভাই উত্তরটা শুনতে দিন। আপনি যে বললেন 400 কেস হয়েছে, হাওয়ার এগেনস্টে হয়েছে, নিশ্চয়ই অ্যারেস্ট হয়েছে, সেই পরিসংখ্যানটা দিন। তাদের এগেনস্টে চার্জশিট হয়েছে না ফাইনাল রিপোর্ট হয়েছে, সেই পরিসংখ্যানটা দিন। না না আমি বলছি, আপনি বলে দিলেন আর পাবলিক পার্লামেন্টে জানিয়েছে, আপনি আমাকে বলিনি যে আজকে ওয়েস্ট বেঙ্গল। ঠিক, আমাকে এখানে শেষ করতে হচ্ছে, এখানে শেষ করতে হচ্ছে। আমার প্রশ্ন থাকবে এই শোয়ের শেষে, আমার প্রশ্ন থাকবে, যদি বিএসএফ এর একজনের বিরুদ্ধে কোনো কেস হয়, সেটাকে যদি জেনারেলাইজ করে দেওয়া হয় যে গোটা বিএসএফ ক্রিমিনাল, তাহলে তৃণমূলের 1 জন 2 জন 3 জন 4 জন কতজন নেতার বিরুদ্ধে কেস হয়েছে? তাহলে কি গোটা তৃণমূল দলটা ক্রিমিনাল? আমার প্রশ্ন হচ্ছে, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান, সেই নিয়ে আমার চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে, যখন এই রাজ্যে স্বর্গরাজ্য মনে করে জঙ্গিরা থাকেন এবং সেই জঙ্গিদের যারা বাধা দেয়, সেই বিএসএফকে বলা হয় যে ঝ্যাঁটা খুন্তি হাতে তাড়া করব যদি বিএসএফ আসে, সেখানে আমার খুব চিন্তা হয়। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।